বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনাদের সামনে নতুন একটা বিষয় আলোচনা করার জন্য উপস্থিত হলাম। এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটার শিরোনাম হচ্ছে গণ অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশ গড়ার সম্ভাবনা কি হাতছাড়া হতে পারে। এ বিষয়ে পৃথিবীর একটি খ্যাতনামা পত্রিকা দ্য ইকোনমিস্ট একটি প্রতিবেদন তৈরি করেছে এবং এই প্রতিবেদনটি গত 28শে জুন একটি জাতীয় পত্রিকার ছেপেছে। এই প্রতিবেদনে বলা হচ্ছে, শেখ হাসিনার কর্তৃত্ববাদী শাসনের অবসান ঘটানো গণ অভ্যুত্থানের প্রায় 1 বছর হয়ে গেল। কয়েক সপ্তাহে এই টালমাটাল সময় 1000-এর বেশি মানুষ প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন আরও অনেকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে গত বছরের 5ই আগস্ট ভারতে পালিয়ে যাওয়ার পর শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে। এই অন্তর্বর্তী সরকার দেশের শৃঙ্খলা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দেয়। বছরের পর বছর ধরে অপশাসনের কারণে ডুবতে বসা গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে পুনর্গঠিত করারও প্রতিশ্রুতি দেয় তারা। কিন্তু 11 মাস পরে দেখা যাচ্ছে কাজটা বেশ কঠিন। রাজনৈতিক মিছিল সমাবেশ এখন চলছে, অনেকের রাজনীতিক সংহতি গড়াচ্ছে, প্রতিপক্ষকে আক্রমণ করতে বেশি ব্যস্ত। শেখ হাসিনার দল আওয়ামী লীগের কার্যক্রম ইতিমধ্যে নিষিদ্ধ করা হয়েছে। বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের সহায়তা, কাটছাঁট ও পণ্য শুল্কে বসানো বাংলাদেশের উন্নয়নকে হুমকির মুখে ফেলে দিয়েছে। সবচেয়ে বড় প্রতিবেশী ও গুরুত্বপূর্ণ দেশ ভারতের সঙ্গে সম্পর্ক এখন গভীর সংকটের ভিতর দিয়ে যাচ্ছে। তাহলে কি 18 কোটি বেশি মানুষের দেশটি তাদের নতুন সূচনার সুযোগে হাতছাড়া করে ফেলছে? অধ্যাপক মোহাম্মদ ইউনূস অবশ্য দৃঢ়তার সঙ্গে বলেছেন, তার পরিকল্পনা সঠিক পথে এগোচ্ছে। দ্য ইকোনমিস্টকে দেওয়া সাক্ষাৎকারে 85 বছর বয়সী ইউনূস সাহেব বলেন, বাংলাদেশের মানুষ যেসব গভীর সংস্কার চান সেগুলো বাস্তবায়ন করতে সময় লাগবে। বাংলাদেশের সার্বিক অবস্থা বিশ্লেষণ করলে দেখা যায়, যদি অর্থনীতির ক্ষেত্রটা আমরা বলি তাহলে প্রবাসী আয় আসছে, বৈদেশিক মুদ্রা রিজার্ভ বেড়েছে, বার্ষিক মূল্যস্ফীতি গত বছরের জুলাই প্রায় 12% থাকলেও এবার মে মাসে 9% নেমে এসেছে। ব্যাংকিং খাতে জমে থাকা খেলাফি ঋণ দূর করার চেষ্টা করছে সরকার এবং আগের সরকারের আমলে বিদেশে পাচার হওয়া শত কোটি ডলারের খোঁজে অনুসন্ধান চালিয়ে যাচ্ছে বাংলাদেশ সরকার। এডিবির কর্মকর্তা চন্দন সাপকোটা বলেছিলেন, এই অগ্রগতির কারণে গত কয়েক সপ্তাহে আন্তর্জাতিক মুদ্রা তহবিল এডিবি বাংলাদেশের জন্য কয়েকশো ডলার ঋণ অনুমোদন করেছে। তবে সমস্যা হচ্ছে এই সংস্কারের অনেকটা এখনও সহজে অর্জন করার মতো কাজে সীমাবদ্ধ। বাংলাদেশ এখনও পোশাক রপ্তানির উপর বেশি নির্ভরশীল। দেশের অবকাঠামো দুর্দশাগ্রস্ত এবং তরুণদের জন্য যথেষ্ট কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারছে না। এখন এসব বিষয়গুলো আরও জরুরি হয়ে পড়েছে, কারণ যুক্তরাষ্ট্রের শুল্ক যুদ্ধ শুরু করেছে। অর্থনীতির সংস্কারে বিদেশে যতটা বাহবা কুড়িয়েছে ততটাই প্রশ্ন উঠেছে সরকারের পররাষ্ট্রনীতি নিয়ে। অধ্যাপক ইউনূস বলেছেন, বাংলাদেশের সব দেশের সাথে সম্পর্ক রাখতে চাই, কিন্তু মার্চে তিনি প্রথম সফরে চীনে গিয়েছিলেন এবং কিছু চুক্তি সই করেন। বিভিন্ন প্রতিবেদন থেকে জানা যাচ্ছে বাংলাদেশে চীনের তৈরি J-10C এবং JF-17 যুদ্ধবিমান কেনার কথা ভাবছে। পাকিস্তান সম্প্রতি ভারতের সঙ্গে সংঘাতে এই যুদ্ধবিমান ব্যবহার করেছিল। 19 জুন চীন, পাকিস্তান ও বাংলাদেশ প্রথমবারের মতো ত্রিপক্ষীয় বৈঠক করেছে। এসব পদক্ষেপ পার্শ্ববর্তী দেশ ভারতের সঙ্গে সম্পর্ক ফাটল ধরাচ্ছে। এই দেশ একসময় বাংলাদেশের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র ছিল এবং বর্তমানে শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে। বাংলাদেশের অবশ্য এ নিয়ে খুব একটা ভাবছেন না। গত বছরে এক জরিপে দেখা গেছে 75% বাংলাদেশি চীনকে ইতিবাচকভাবে দেখেন, অন্যদিকে ভারতকে পছন্দ করেন মাত্র 11% মানুষ। তবে একটি বড় প্রতিবেশীকে দূরে ঠেলে দেওয়া বাংলাদেশের মতো একটা দেশের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। গত এপ্রিলে ভারতের এমন একটি ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে, যার মাধ্যমে বাংলাদেশের পণ্য ভারতের বিমানবন্দর ব্যবহার করে বিদেশে পাঠানোর সুযোগ পাওয়া যেত। এতে বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোর রপ্তানি খরচ বৃদ্ধি পাবে। চীনের দিকে ঝুঁকে পড়া যুক্তরাষ্ট্রের সঙ্গেও সম্পর্কের ক্ষতিগ্রস্ত করতে পারে
সহায়তায় কাটছাট করার আগেই যুক্তরাষ্ট্র ছিল বাংলাদেশের অন্যতম প্রধান সাহায্যদাতা। বিশেষ করে মিয়ানমার থেকে আসা 11 লাখ রোহিঙ্গা শরণার্থীর খরচ বহনের জন্য এই অর্থ সহায়তা ব্যবহার হতো। যুক্তরাষ্ট্র এখনও বাংলাদেশের তৈরি পোশাকের সবচেয়ে বড় ক্রেতা। গত মাসে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র বাণিজ্য আলোচনা শুরু করেছে, কারণ আগামী 9 জুলাই থেকে 37% পাল্টা শুল্ক বসার কথা রয়েছে, যা বাংলাদেশ এড়ানোর পথ খুঁজছে। তবে বাংলাদেশের সামনে এখনও সবচেয়ে বড় প্রশ্ন হলো গণতন্ত্র কত দ্রুত ফিরবে এবং এই অর্জন কতটা স্থায়ী হবে। অধ্যক্ষ ইউনূস ইঙ্গিত দিয়েছেন নির্বাচন 2026 সালে ফেব্রুয়ারিতে হতে পারে। অবশ্য লন্ডনে অধ্যাপক ইউনূস ও তারেক রহমানের বৈঠকের পর ঘোষণা দেওয়া হয়েছে সব প্রস্তুতি সম্পন্ন করে গেলে 2026 সালে পবিত্র রমজানের আগেই নির্বাচন করা হতে পারে। এর আগে তিনি চান সব রাজনীতিক জুলাই সনদ নামে একটি নীতিগত ঘোষণাপত্রে সই করবেন। এই সনদ নির্বাচনের জন্য মৌলিক নিয়ম নির্ধারণ করবে এবং এতে সংস্কারের একটি তালিকা থাকবে যা নির্বাচিত সরকার করবে। তবে রাজনীতিকেরা এই চুক্তিতে ঠিক কী যুক্ত করতে রাজি হবেন তা এখনও আমাদের কাছে স্পষ্ট নয়। এখন পর্যন্ত প্রায় 150 দল নির্বাচনে অংশ নিতে নাম নিবন্ধনের জন্য আবেদন করেছে, যা বর্তমানে নিবন্ধিত দলের সংখ্যা চেয়ে দ্বিগুণের বেশি। এর মধ্যে আছে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সামনে আসা ছাত্রদের নেতৃত্বে গঠিত নতুন দল জাতীয় নাগরিক পার্টি। অন্তর্বর্তী সরকার নতুন প্রজন্মের রাজনীতিকদের উঠে আসার সুযোগ করে দিতে চাই, এটা আশাব্যঞ্জক। তবে সমস্যা হলো এই নতুন দলটি সারা বাংলাদেশে মানুষের কতটুকু সমর্থন পাবে, এই নিয়ে মানুষের ভিতরে সন্দেহ আছে। ইতিমধ্যে আপনারা জানেন যে এরকম একটা কঠিন পরিস্থিতি আওয়ামী লীগ নির্বাচনে অংশ হয়তো নেবে না বা নিতেও পারে। কয়েক মাস ধরে রাজনৈতিক দলের চাপের মুখে অন্তর্বর্তী সরকার মে মাসে জাতীয় নিরাপত্তার কারণ দেখেই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেন। যদিও বলা হয়েছে নিষেধাজ্ঞা সাময়িক আদালতের রায়ের উপর এটা নির্ভর করছে, সবে সেই বিচার প্রক্রিয়া শেষ হতে কয়েক বছর লেগে যেতে পারে। সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ, আমি আপনাদের সামনে এতক্ষণ যে বিষয়ে কথা বলছিলাম তার শিরোনাম ছিল গণ অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশ গড়ার সম্ভাবনা কি হাতছাড়া হতে পারে। এ বিষয়ে ইকোনমিস্টের একটি প্রতিবেদনের আলোকে আমি সংক্ষিপ্তভাবে কিছুটা আলোচনা করলাম, আর দু একটা কথা বলেই আজকের আলোচনাটি সমাপ্তি টানব। সেটা জানেন যে ইকোনমিস্টের প্রতিবেদন যাই বলুক না কেন, বাংলাদেশে জুলাই আগস্ট 2024 যে গণ অভ্যুত্থানটি ঘটে গেল, এরপরে যে বাংলাদেশকে এদেশের মানুষ দেখতে চেয়েছিল সেই বাংলাদেশটাকে আমরা এখনো দেখতে পারিনি। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পরে আমরা কেমন বাংলাদেশ দেখতে চেয়েছিলাম, সেটা জুলাই আগস্টের আগে বাংলাদেশটা কেমন ছিল তার বিপরীত চিত্র আমরা দেখতে পাই। আগে কি দেখেছি আমরা? সেখানে দেখেছি কোটি কোটি ডলার, লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। অসংখ্য লোক ওই জুলাই গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ডের শিকার হয়েছে। অনেক লোক তার অঙ্গ প্রত্যঙ্গ হারিয়েছে। অনেক লোক পঙ্গু হয়ে গিয়েছে। আওয়ামী লীগ শাসন আমলে দেশের সুশাসন ছিল না, মানুষের ভোটাধিকার ছিল না, দেশের মানুষের বাক স্বাধীনতা ছিল না, মানবাধিকার ছিল না, সংবাদপত্রের স্বাধীনতা ছিল না। দেশের অধিকাংশ রাজনৈতিক দলের কর্মীরা নির্মম নির্যাতন, খুন, গুণের শিকার হয়েছে। কিন্তু বাংলাদেশ আমরা এই জুলাই আগস্টের পর গণঅভ্যুত্থানের পর গত 11 মাস, প্রায় 1 বছর হয়ে চলল, এর ভিতরেও আমরা দেখেছি কিছু অপশাসনের নমুনা, কিছু চাঁদাবাজি করতে আমরা দেখেছি, আইনশৃঙ্খলা অবনতি দেখেছি, মব সংস্কৃতি দেখেছি। এর ভিতরেও অন্তর্বর্তী সরকার কিছু কিছু ভালো কাজ করে যাওয়ার চেষ্টা করছে, যেমন ব্যাংকিং খাত, অর্থনৈতিক খাতে একটি সুশাসন ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা, আগামী নির্বাচনকে স্বচ্ছ প্রক্রিয়া করবার চেষ্টা। কিন্তু বাস্তবে হচ্ছে অনেকগুলো সংস্কার কমিটি গঠন করেছে সরকার, কিন্তু সেই সংস্কার কমিটির গঠনগুলোর সাথে বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দলের অনেক ক্ষেত্রে মিল ঘটছে না, এবং বাংলাদেশটাকে যেভাবে সামনের দিকে অগ্রসর হওয়া উচিত ছিল এই 11 মাসে বা 1 বছরের মাথায় আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মন্ত্রণালয়ের ধীর গতি,
অনেক মন্ত্রণালয়ে অযোগ্য লোক বসে আছে, অনেক প্রতিষ্ঠানে বিভিন্ন কায়দায় বিভিন্ন সুযোগে অপদার্থ, অযোগ্য, নিষ্ক্রিয় লোকজন বিভিন্ন জায়গায় বসেছে। তো এরকম বাংলাদেশটা আমরা দেখতে চাইনি। এই বাংলাদেশটাকে আমরা দুর্নীতিমুক্ত, আমরা সুশাসন দেখতে চাই, বাংলাদেশে আমরা ভোটাধিকার দেখতে চাই, বাংলাদেশে আমরা বেকারত্ব সমস্যার সমাধান দেখতে চাই, সার্বিকভাবে আমরা নতুন একটি বাংলাদেশ দেখতে চাই। কিন্তু বাংলাদেশ গঠনের ক্ষেত্রে সেই সুযোগটা আমাদের হাতছাড়া হতে পারে কিনা এই নিয়ে আমাদের জনমানুষের ভিতরে যথেষ্ট সন্দেহ আছে। আমি প্রতিদিন প্রচুর মানুষের সাথে কথা বলি, এটা মিশ্র প্রতিক্রিয়া পাই। কেউ কেউ আশাবাদী, কিন্তু দেশের অসংখ্য মানুষ এদেশের ভবিষ্যৎ নিয়ে, ভবিষ্যতের নির্বাচন নিয়ে, ভবিষ্যতে বাংলাদেশের উন্নয়ন নিয়ে অনেকেই আশাবাদী হতে পারছে না। তবে যাই হোক, আমরা আগামী দিনে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার দেখতে চাই, যে সরকার বাংলাদেশটাকে নতুনভাবে বিনির্মাণ করবে। এই আশাবাদ ব্যক্ত করে আমার আজকের আলোচনাটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।